আমার স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সেকেন্ড সেমিস্টারের একটি গল্প পড়াবো। সেই গল্পটির আমি একটি কবিতার লাইন বলছি, তাতেই তোমরা বুঝতে পারবে যে কী গল্পটি পড়াতে চাইছি। মাগো আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। এই যে মাগো আমার ছুটি দিতে বল, সকালে চার দেয়ালের পড়াশোনা, গার্জেন অভিভাবকদের দ্বিচারিতা সম্পর্কে যে ছুটি চেয়েছিলেন, সেই ফটিক চক্রবর্তীর ছুটি গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আর তৃতীয় পার্ট তোমাদের পড়াচ্ছি। বেশ কথা না বাড়িয়ে চলো শুরু করি। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাওয়াইতে পারছে না, এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এ বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। দেখো এই লাইনটা দাও, তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে, এটা আন্ডারলাইন করো। দেখো, ফটিক চক্রবর্তী ইত্যবসরে মামাবাড়ি এসেছে। মামাবাড়িতে এসে সে বুঝতে পেরেছে যে মামির কাছে এবং মামার বাড়িতে সে ঠিক মতো খাপ খাওয়াতে পারছে না। গ্রামের ছেলে শহরে এসে তার অবস্থা খুব শোচনীয় হয়ে উঠেছে। কী জন্য? সে প্রথম সমস্যা তার ভাষাগত হয় এবং আর্থিক সমস্যা। একটি উড়ে এসে জুড়ে বসা একটা গ্রহের মতো মনে হয়েছে ফটিক চক্রবর্তীকে তার মামির, এবং ফটিক চক্রবর্তীও সেটা বুঝতে পেরেছে যে মামির এই পরিবেশে, শহরের পরিবেশে, এই কাদামাটিতে গড়া গ্রামের বালকটি যে খাপ খাওয়াতে পারছে না, সে বুঝতে পেরেছে এবং তার অস্তিত্ব সম্পর্কে সে বুঝতে পারায় সে নিজে লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী হয়েছে। কারণ এই বয়সটা হচ্ছে বয়ঃসন্ধির, এই সময় লজ্জা প্রচণ্ড আকারে দেখা দেয়, তাই সে লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী হয়েছে। এবং সেই সময় যে দেখো, স্নেহের জন্য অতিরিক্ত কিঞ্চিত হয়, অর্থাৎ তারা এতটাই অন্য কোনো সহৃদয় ব্যক্তির একটু যদি ভালোবাসা পায়, তাহলে তো তাহারা কী করে দ্বিগুণ ভালোবাসা দান করে। এবং কারো সখ্য লাভের প্রতি, অর্থাৎ তারা বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি হয়। এবং কেউ যদি তাদেরকে ভালোবেসে একটু কথা বলে, তাহলে তারা তাদের কাছে সমস্ত কিছু আত্মত্যাগ করে আত্মবিকৃত হয়ে যায়, নিজেকে বিকিয়ে দেয়। এই কথাটাই বলতে চেয়েছেন কবিগুরু, যেটা ফটিক চক্রবর্তীর জীবনে ঘটেছে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলিয়া মনে করে। এটা দেখ দাও, সাধারণের প্রশ্রয় কেন মনে করা হয়? কারণ এই বিপরীত অবস্থায় যদি একটি ছেলে এবং মেয়ে যদি একটা বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি থাকার জন্য তারা যদি কথা বলে, তাহলে সবাই বলবে দেখ অমুকের ছেলেটা এরকম একটা মেয়ের সঙ্গে গল্প করছে। এই যে গুজব রটে তাদের অবস্থাটাকে আরও তাদেরকে লজ্জিত করে তোলে। কিন্তু তাদের যে ফ্রি থাকার, একটা লিঙ্গের প্রতি আর একটা বিপরীত লিঙ্গের যে আসক্তি, এই সমস্ত জিনিসগুলিকে আমাদের এখনও লিঙ্গ বৈষম্য চরম আকার ধারণ করে আছে। এই লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কবিগুরু এই কথাগুলি তুলে ধরেছেন। দেখো, সেখানে বলছে যে এখানে তার জন্য কেউ তাদেরকে একটু, তারা ভালোবাসার কাঙাল হয়, কিন্তু কেউ তাদেরকে সখ্যতা দেখাতে সাহস করে না। সুতরাং তাহার চেহারা ও ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। এই প্রভুহীন কুকুরের মতো হইয়া যায় কথাটি আন্ডারলাইন করো। কারণ কি, সেই সময় কি হয়, তাদেরকে কেউ ভালোবাসে না, ভালোবাসাটাকে হয়তো অন্যরকম মাত্রা দান করে বলে তাদের কি হয়, একটি কুকুরের যদি তার কোনো প্রভু বা মালিকবিহীন কুকুর হয়, তার অবস্থা যেমন হয়, তার জীবনটা যেমন শোচনীয় হয়ে ওঠে, তেমনি ফটিকের অবস্থা সেই প্রভুহীন কুকুরের মতো অবস্থা হয়েছে, যার পৃথিবীতে বাবা নাই, তার অর্ধেক দুনিয়াটাই হারিয়ে যায়। ফটিককে তার মামার বাড়িতে পাঠিয়ে তার অবস্থাটা আজ প্রভুহীন কুকুরের মতো অবস্থা হয়েছে। তার নিজের বলে কাউকে পায়নি এবং তার ছোট ছোট দুঃখগুলি সে তার নিজের মধ্যেই রেখেছে, কাউকে প্রকাশ করতে পারে না। কারণ কি, বড় অভাব, সে গ্রামের ছেলে শহরে খাপ খাওয়াতে পারছিল না। সে নিজে বুঝতে পেরে লজ্জিত হয়েছে এবং ক্ষমাপ্রার্থী হয়েছে। এই লাইনটার
গোটা এই যে লাইনটা দিয়েছে এটার ব্যাখ্যা, ঠিক আছে। তারপর দেখো, অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। এই যখন তাদের এই বয়ঃসন্ধিকালে, সেই সময় তারা কি করে, একটু ভালোবাসার কাঙাল হয়, তখন তাদের কাছে একটা শ্রেষ্ঠ আসন হচ্ছে মায়ের আঁচল। কিন্তু তার মা দ্বিচারিণী করে, মাখনের পক্ষপাতিত্ব করে এই ফটিক হাড় জ্বালাতন করছে বলে তাকে মামার বাড়ি পাঠিয়ে দিয়ে আজকে হয়েছে কি, তার জীবনটা নরক তৈরি হয়েছে। কারণ মাতৃবিহীন একটা ছেলের জীবন নরকে পরিণত হয়। তাই এখানে ফটিকের মাতৃভবন ছাড়া তার সমস্ত আজ গোটা দুনিয়াটাকেই তার নরক বলে প্রতিভাত হয়েছে। দেখো তারপরে, চারিদিকের স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বিধে। চারিদিকে কোনো জায়গায় তার ভালোবাসা নেই, ভালোবাসাহীন, তারা যেখানেই যায় তারা লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, ভালোবাসা থেকে বঞ্চিত হয়। এই এবং কি তার মাও তাকে বঞ্চিত করেছে। তখন তাদের কাছে স্নেহশূন্য পৃথিবীটা একটা কাঁটার মতো মনে হয়, যেন তাদের গায়ে কাঁটা বিঁধছে, তাই মনে হয়। ফটিকের ঠিক তাই হয়েছে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জিনিস বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। এই লাইনটা দাগ দাও, শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জিনিস বলিয়া মনে হয়। 3 নম্বর এগুলো তোমাদের পড়বে। কারণ দেখো, এই বিপরীত লিঙ্গের প্রতি নারীকে তারা একটা দুর্লভ জিনিস, পৃথিবীতে কি একটা মাকাল ফল তৈরি করেছে তাই মনে হয়। মনে হয় যেন নারী জাতি একটা তাদের ভালোবাসা, তাদের যে একাঙ্গী ভালোবাসা, সেই ভালোবাসাটা পাওয়ার জন্য তারা কাঙাল হয়ে থাকে। নারী জাতিকে দুর্লভ বলে মনে হয় এবং তাদেরকে তারা আত্মবিকৃত হয়ে মন থেকে প্রাণ থেকে ভালোবাসে, আবেগতাড়িত হয়ে। সেই মেয়েরা যদি তাদেরকে বঞ্চিত করে, তাহলে তারা কি হয়, তারা ব্যতিব্যস্ত হয়, তাদের জীবনটাকে নরক বলে অনুভূত হয়। ঠিক আছে, তাই এই কথাটাই বলা হয়েছে এই 3 নম্বরের ক্ষেত্রে, এইটাই তোমাদের দেওয়া হবে, লেখা হবে। দেখো, এই আমি যে কথাগুলি বলছি এগুলোই ব্যাখ্যা, তাছাড়া নোট দেবো তোমাদের আমি। তোমরা দেখো, মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গহের মতো প্রতিভাত হইতেছে, এইটি ফটিকের সবচেয়ে বাজিত। সে বুঝতে পেরেছে যে মামির এই সংসারে সে যেন একটা গ্রহ, তাদের উড়ে এসে জুড়ে বসা একটা গ্রহ বলে মনে হয়েছে। ফটিক এগুলি অনুভব করতে পেরেছে এবং তাই ফটিকের, তার যখন মামি তার কোনো ভালোবাসা দিত না, স্নেহহীন চোখে তাকাতো, তখন তার স্নেহহীন জিনিসটাকে সে অনুভব করতে পারত ফটিক। এই স্নেহহীন কথাটাই তার মনে সবসময়, ফটিকের মনে বাজত, যে তার মনে হতো যে আমি কেন এসেছি শহরে। তার আগে সে বুঝতে পারেনি অবধ বালক যে মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। কিন্তু মামার বাড়ি যে নরকে পরিণত হবে, ফটিক চক্রবর্তী সেটা অনুভব করতে পারেনি। ঠিক আছে, মামি যদি দৈবাৎ তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাওগে, একটু পরগে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এই যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। সে মামির কাছে স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য ফটিককে যদি মামি কোনো একটা কাজ করতে বলতো, সে তার থেকে ঢের অধিক কাজ করত। সেটা তার এই উৎসাহকে দমন করার জন্য মামি বলতো যে ঢের হয়েছে, ঢের হয়েছে, তোমার নিজের কাজে মন দাও, তুমি পড়াশোনা করো। এই মানসিক উন্নতির প্রতি মামির এই ব্যবহারটা তার কাছে বড় অবিচার বলে অনুভূত হয়। ঠিক আছে, তারপরে দেখো, ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। 4 দেয়ালে আবদ্ধ সেই, কবিগুরু এক জায়গায় বলেছিলেন যে তারাপদ বলে তার অতিথি বলে একটি গল্প ছিল, বলেছিল তারাপদ বন্ধনবিহীন হরিণ শিশু। একটা হরিণকে, বনের হরিণকে যদি বেঁধে রাখা হয়, তাহলে তার কি অবস্থা হয়। ফটিক ছিল বন্ধনবিহীন হরিণ শিশু। গ্রামের সহজ সরল মাটি, খেলাধুলা,
টান, মাতৃভূমির প্রতি টান তাকে প্রত্যেক মুহূর্ত আকর্ষণ করত। সেই সময় কিন্তু তার চার দেয়ালের পড়াশোনা তার ভালো লাগেনি। কোথাও স্নেহহীন গোটা দুনিয়াটা, তারপর চারিদিকে কোনো অনাদর, কোনো ভালোবাসা নেই, ভালোবাসাবিহীন কঠোরতা, শহরের এই ইটকাট পাথরের সভ্যতায় তার হাঁপ ছাড়বার কোনো জায়গা ছিল না। পড়াশোনা, চার দেয়ালের পুঁথিগত পড়াশোনা কোনো বালকেরই ভালো লাগে না। তারপর হচ্ছে কি, দেয়ালের মধ্যে আটকায় পড়িয়া কেবল তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। কোন গ্রাম? যে গ্রামের ফটিক চক্রবর্তী বসবাস করত, সেই গ্রামের জন্য তার মন খারাপ করত। তার চার দেয়ালের পড়াশোনা মোটেই তাকে ভালো লাগেনি। সর্বদাই তাকে সেই গ্রামের দিকে তাকে আকর্ষণ করত। ঠিক আছে, দেখো, প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া বৌ বৌ শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীরের সে দিনের মধ্যে তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ শতশ্রেণী, সেই সব দল বল উপদ্রব স্বাধীনতা, সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। আমি বলেইছি যে বন্ধনবিহীন হরিণ শিশুর মতো ফটিকের জীবন হয়ে উঠেছে। তার সর্বদাই সে ঘুড়ি উড়াবার কথা গ্রামে, সেই স্বরচিত নিজস্ব রাগিনী তাইরে নাইরে না করে ঘুড়িটাকে উড়িয়ে উড়িয়ে বেড়াতো আকাশে। তার কোনো কর্মহীন জীবনে কোনো কিছু কাজ ছিল না, সারাদিন সেই তার সঙ্গপাঙ্গ তার স্যাকরেদদের নিয়ে উপদ্রব করে বেড়াতো, দিনের জলে ঝাঁপ দিত। এই যে স্বাধীনতা, অনাদর মানুষের জীবনে যে কত স্বাধীনতা, গ্রাম্য জীবনে অনাদর মানুষের জীবনে কত স্বাধীনতা, সেই ফটিকের জীবনে যে অনাদর ছিল, অনাদরই তার জীবনের আনন্দের সন্ধান পেয়েছিল ফটিক চক্রবর্তী, যেটা তার গ্রামের মধ্যে সেই আনন্দ এবং গ্রাম তাকে সর্বদাই ডাকত। বিশেষ করে যে মা তার প্রতি অবিচার করেছে, সেই অবিচারিণী অত্যাচারিণী যে বলতো যে ফটিক আমাকে হাড় জ্বালাতন করছে, সেই অবিচারিণী মায়ের প্রতি তার দিবারাত্রি অহর্নিশি সর্বদাই মায়ের জন্য তার মনকে আকর্ষণ করত। একটা শিশুর মায়ের জন্য আকর্ষণ হবে, এটাই স্বাভাবিক। মাতৃহীন শিশুর, বললাম যে তাকে প্রভুহীন কুকুরের মতো তার জীবন। তাই মায়ের জন্য, মা যতই তাকে অবিচার করুক, মায়ের প্রতি ভালোবাসা ফটিকের অফুরন্ত ছিল। দেখো, জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা কন্দন, সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত করিত। এই যে দেখো, এই জায়গাটা, দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত, এই লাইনটা দাগ দাও, হইতো। দেখো কি বলছে, যে সে মায়ের জন্য তার মন খারাপ করত, গ্রামের জন্য মন খারাপ করত, সে ঘুড়ি ওড়াবার জন্য মন তার কেমন আকুল করে তুলত। সেই যখন সে অবুঝ বালক, একটা দেখবে কোনো অবুঝ গরু, বাছুর, ছাগল, যেগুলো তারা কথা বলতে পারে না, অব্যক্ত, যারা কথা বলতে পারছে না, ব্যক্তহীন, এই তারা যেমন গোধূলির সময়, এই যখন গরুগুলো ফিরে আসে, তখন যে সূর্যের বিকিরণের ফলে যে গোধূলি দেখা দেয় আমাদের, গোধূলি, সেই গোধূলির সময় সন্ধ্যার ঠিক একটু আগে, তখন মাতৃহীন বৎসের যদি কোনো গরুর বা পশুর যদি মা না থাকে, তখন সেই গরুটি বা সেই পশুটি যখন তার সেই মায়ের জন্য সে শুধু মা মা করে কেঁদে যায়, ফটিকও ঠিক তার অসুন্দর শীর্ণ বালকের অন্তরেও, সেই বালকের অন্তরে কি ছিল, কেবলই তার মধ্যে মা মা কন্দন ধ্বনিত হতো। তারপর দেখো, স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত, তখন ক্রান্ত
ভারাক্রান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বিপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়া যাইত, তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। দেখো, স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। কার সম্পর্কে আছে? ফটিকের সম্পর্কে। সে তাকে যখন মাস্টারমশাই একটা কথা জিজ্ঞাসা করত, সে হাঁ করে আকাশের দিকে চাইয়ে থাকত। মাস্টার যখন তাকে মারতে আরম্ভ করত তখন গর্ধব অর্থাৎ গাধার মতো সে নীরবে সহ্য করত। ওই তারই মাঝে যখন কিছু ছোট বাচ্চারা খেলাধুলা করতো বাড়ির ছাদে, তখন সে কী করতো, ওই বাড়িগুলোর ছাদ থেকে সে নিরীক্ষণ করতো, দেখতো যে দুপুরবেলায় তখন রৌদ্রে কিছু ছেলে মেয়ে একটু খেলাধুলা করছে। তখন ওই ক্ষণিকের জন্য কী হতো, তার চিত্তটা যেন অধীর হয়ে উঠতো। বাচ্চা ছেলে, তার খেলার জন্য মনটা অধীর হয়ে উঠতো সেই সমস্ত ছেলেদের খেলা দেখে, এবং তার সেই গ্রামের উপদ্রব করার সেই খেলাধুলার কথাগুলি তার মনে পড়ত এবং তার খেলার জন্য অধীর হয়ে উঠত। তারপরে দেখো, একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন, স্কুলের ছুটি হোক। একদিন অনেক দিন পর মার জন্য মন খারাপ করায় সে বলেছিল, মামাকে সাহস করে জিজ্ঞাসা করেছিল, মামা কবে বাড়ি যাব? মামা বলিয়াছিল যে স্কুলের ছুটি হলে নিয়ে যাবে। কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনও ঢের দেরি, পুজোর ছুটিতে তাকে নিয়ে যাওয়া হবে। বলেছিল পুজোর ছুটিতে মামা বলেছিল তাকে মার বাড়ি নিয়ে যাবে। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জা বোধ করিত। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। ফটিক একদিন এর মধ্যে দেখো হিতে বিপরীত করে ফেলেছে। একই তো গোদ, তারপরে বিস্ফোরা। সে করেছে কি, সে তার বই হারিয়ে ফেলেছে। পড়া তো হয়ই না, গর্ধবের মতো মাস্টার কাছে মার খায়, এই বই হারিয়ে ফেলে তার সে নাচর হয়ে পড়েছে, চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু মাস্টাররা কী করছে, এর জন্য তাকে প্রতিদিন অত্যন্ত মারধর অপমান করেছে ফটিককে। মামাতো ভাইরা তার সঙ্গে তাকে পড়াশোনায় ভালো নয় বলে সে যে তার ভাই হচ্ছে সম্পর্কে সে পরিচয় দিতেও তারা ঘৃণা করে, এবং কি তাকে যত মাস্টারমশাইরা অপমান করে তাতে তারা আনন্দ বোধ করে। কি দ্বিচারিতা দেখো। এবং ফটিকের জীবনে, বালকের জীবনে কি কষ্ট ফটিকের জীবনে। সে দেখো, অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। অত্যন্ত তখন একদিন ফটিক মামির কাছে নিতান্ত অপরাধীর মতো, সে যেন অপরাধ করে ফেলেছে, তাই সে গিয়ে বলছে যে মামি, আমি আমার বইটা হারিয়ে ফেলেছি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, অর্থাৎ অধর মানে এই নিচেরটা ঠোঁটের উপরটা ঠোঁট আর নিচেরটা অধর, এই যে অধর, এই অধর মানে হচ্ছে ঠোঁটকেই আমরা বলি, সেই ঠোঁট মানে ওষ্ঠ আর অধর, ঠিক আছে, এটা ওষ্ঠ, এটা অধর, অধর নিচেরটা। এই অধরে দাঁতকে খিচিয়ে মামি বলল যে বেশ করেছো। দেখো কি বলেছে, দেখো বলছে যে মামি বলছে, বেশ করেছো, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নি। বলছে তুমি খুব ভালো করেছো, আমি তোমাকে মাসে 5 বার করে বই কিনে দিতে আমি পারবো না। বিরক্তির রেখা অঙ্কিত করে, ঠিক আছে। তারপর দেখো, ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল, এবং কি সে বুঝতে পেরেছে ফটিক যে সে পরের পয়সা নষ্ট করছে, অন্ন ধ্বংস করছে। তাই সে তার মায়ের উপরে এই বালকের অত্যন্ত অভিমান হলো যে মা যদি তাকে না পাঠাতো তাহলে তাকে এত অপমান সহ্য করতে হতো না।
তাই ফটিকের মায়ের প্রতি ফটিকের প্রচণ্ড অভিমান হয়েছিল। কারণ ফটিকের মার প্রতি ছাড়া অভিমান করার আর স্নেহধন্য ব্যক্তি তার পাশে কেউ ছিল না। ঠিক আছে, তার জন্য কি সে মাটিতে মিশে, দেখো একবারে মাটিতে মিশে গেল লজ্জাতে, যে পরের অন্ন ধ্বংস করছে বলে। স্কুল হইতে ফিরিয়া সে রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে, বুঝিতে পারিল ব্যায়াম বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনার্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যায়ামটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখাইবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে, এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইতে লাগিল। এই লাইনটা খুব আন্ডারলাইন করে, পৃথিবীতে মা ছাড়া তাহার কারোর কাছে সেবা পাইতে পারে, এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইতে লাগিল। এই লাইনটা আন্ডারলাইন করো। দেখো, স্কুলে ফিরে এসে বুঝতে পারলো কে, সেই রাত্রিবেলায় তার মাথাটা ব্যথা করছে, গা হাত পা শিরশির করছে, সে বুঝতে পারলো যে তার জ্বর এসেছে। ব্যায়াম বাধাইয়া মামির অত্যন্ত, সে দেখলো একই তো বই হারিয়ে ফেলে, সে বিপদ করে ফেলেছে। এবার যদি সে তার ব্যায়াম বাধায় তাহলে সে মামির কাছে মামিকে আরও ব্যতিব্যস্ত করা হবে। এই ভেবে সে কী করলো, সে একটা নির্বোধ বালকের মতো সে ভাবতে লাগলো যে জ্বরের সময় মার কাছে সেবা সে একটু যদি পেতে পারতো, মার কাছে থাকলে, তো মার কাছে ছাড়া সেবা তো সে কারো কাছে আশা করতে পারে না। অথচ এরূপ প্রত্যাশা করে যদি মা ছাড়া, সে তো মামিকে বলতে পারে না যে আমার মাথাটা একটু ব্যথা করছে মামি, মার যে ভালোবাসা দেবে মামিকে দিতে পারে, সেই জিনিসটা সে প্রকাশ করতে পারেনি। এবং এই কথাটা প্রকাশ করতেও মায়ের ভালোবাসা মামির কাছে পেতে প্রত্যাশা করতে সে লজ্জা বোধ করেছে।